আসসালামু আলাইকুম। আজ 12 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে ভারতে পালিয়ে গেলেন পুলিশ কমিশনার বিপ্লব, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত, ডক্টর ইউনূসকে চাপে রাখতে চায় রাশিয়া ও ভারতের আদানি। এবার বিস্তারিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোথায়, এ নিয়ে নানা ধোঁয়াশার পর অবশেষে জানা গেল তার অবস্থান। পাচারকারীদের সহায়তায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে গেছেন বিপ্লব কুমার সরকার। সোমবার রাতের কোনো এক সময় তিনি ভারতে ঢোকেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে পাটগ্রাম শহর থেকে সোমবার রাত 9টার দিকে আটক করে স্থানীয় জনসাধারণ। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী। স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ 51 রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলের পাড় এলাকার ওসমান গনির ছেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। এই সময় স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনের মাধ্যমে পাটগ্রামের বিএনপির কয়েকজন নেতার সাথে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ মোবাইলে কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল, মমিন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মকসিদুলের সহায়তায় বিপ্লবকে পার করা হয়। জলঢাকা মিরগঞ্জের মিঠু, নিশাদ, রুবেল বিপ্লবকে পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় 1.5 লাখ টাকা নেওয়া হয়। এই ধরনের কয়েকটি অডিও সামাজিক মাধ্যমে ছড়ালে শুভ ও তার বাবা ওসমান গনির সাথে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী বলেছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। বিজিবিও তদন্ত করছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে মুচলেখা দিয়ে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। তাকে যখনই ডাকা হবে তিনি তখনই আসবেন। পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি। জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই তথ্য জানান। খবর দ্য ইকোনমিক টাইমসের। এস জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি। গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে করা জরুরি নয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা করা হয়েছে। হাসিনা পালিয়ে যাবার পর অস্থির হয়ে পড়েছে রাশিয়া ও ভারতের আদানি গ্রুপ। এখন তারা ঋণের সুদ পরিশোধে বাংলাদেশ সরকারকে আলটিমেটাম দেওয়া শুরু করেছে। বিদ্যুৎ বিক্রির পাওনা $80 কোটি বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের $63 কোটি সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে।
সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ 630 মিলিয়ন মার্কিন ডলার আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। অর্থ মন্ত্রণালয় সূত্রে টিবিএস জানিয়েছে, এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে। কারণ চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। রূপপুর প্রকল্পে 12.65 বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে 2.4%। চিঠিতে বলা হয়েছে, 2022 সালের 15 মার্চ থেকে 2024 সালের 15 মার্চ পর্যন্ত সময় সুদ ও জরিমানা সুদ বাবদ পাওনা রয়েছে 480 মিলিয়ন ডলার। এছাড়া গত 16 মার্চ থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা 150 মিলিয়ন ডলার। এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ $7.5 লাখ পরিশোধ করতে হবে। গত 21 আগস্টে দেওয়া এই চিঠিতে ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওয়া অর্থ জমা দিতে বলা হয়েছে। রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এদিকে গত 10 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে দেশটির আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময়ে ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের সরকারকে চাপে রাখতেই এরকম আলটিমেটাম দিচ্ছে রাশিয়া ও আদানি গ্রুপ। এর মধ্য দিয়ে সরকারের সঙ্গে দেন দরবার অব্যাহত রাখতে চায় রাশিয়া ও আদানি গ্রুপ। ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ এবং হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি করে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একটি মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। একই সঙ্গে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 1973 সালে সৌন্দর্য বর্ধনের নামে শেখ মুজিবের নির্দেশে বুলডোজার দিয়ে রমনা কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী শ্রী শ্রী পুরীক ধামে রাধাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সংখ্যালঘু কার্ড ব্যবহার করে আওয়ামী লীগকে আর কোনো খেলা খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজনের মাধ্যমে সব সময় দেশকে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ক্ষতি আওয়ামী লীগই করেছে। শেখ মুজিব 1973 সালের 3 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বর্ধনের কথা বলে রমনা মন্দির গুড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা গত 15 বছরে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। কার টাকা পাচার করা হলো? আমার আপনার সকলের টাকা পাচার করা হলো। অর্থ পাচার সহ তাদের সকল অপরাধের শাস্তি পেতে হবে। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। তিনি বলেন, আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। গত 15 বছর মানুষ কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি। সবকিছু একটি দল ও একটি পরিবার কেন্দ্রিক হয়ে পড়েছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের কাউকে কিছু বলা হয়নি, ভয় দেখানো হয়নি।
সাধারণ মানুষের ভয়ে তারা পালিয়ে গেছে। কারণ তাদের রাজনীতি ছিল জনগণের বিরুদ্ধে, তাদের রাজনীতি ছিল শোষণের রাজনীতি। বিএনপির নেতাকর্মীরা জনগণের রাজনীতি করে বলেই তারা ভয় পায় না। গত 15 বছর কত মামলা, কত নির্যাতন করা হলো। বিএনপি নেতাকর্মীরা কষ্ট করে তাদের আন্দোলন চালিয়ে গেছে, কিন্তু এদেশ ছেড়ে পালিয়ে যায়নি। এটি হচ্ছে দেশ ও জনগণের প্রতি বিএনপির কমিটমেন্ট। আওয়ামী লীগের সময় আমার বাড়িতে হামলা হয়েছিল, থানায় যাওয়া হলো মামলা করতে, পুলিশ মামলা নেয়নি। কারণ কি? কারণ হচ্ছে হিন্দু হয়ে আমি কেন বিএনপি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন বলে তিনি এত বেশি জনপ্রিয়, কিন্তু আওয়ামী লীগের নেত্রীকে জনরোষে পালিয়ে যেতে হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলছি যেন এই সংস্কার কাজগুলো হয়। সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আগামী 14 সেপ্টেম্বর ও 15 সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করি তারা জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নাই। ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে। তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না। যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে। সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেওয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। গ্রেপ্তার হয়েছেন সামাজিক কর্মকাণ্ড করে ভাইরাল ফারাজ করিম চৌধুরীর বাবা, চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। এছাড়া ফারাজের দাদা AKM ফজলুল কবির চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের সাবেক MP ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা সবসময় বলে থাকি হ্যাঁ বলুন, মানে ইতিবাচক থাকুন। তবে জীবনকে সরল পথে নিতে হলে, জীবনে লক্ষ্য অর্জন করতে হলে না বলতেও শিখতে হবে। আপনি যদি না বলতে পারেন, সব জায়গায় যদি হ্যাঁ বলেন, তাহলে আপনি জীবনে অনেক কিছুতে জড়িয়ে যাবেন, আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। সেই জন্যে লক্ষ্যকে স্থির রাখতে হলে আপনার আনুষঙ্গিক অপ্রয়োজনীয় নানা বিষয়কে না বলতে হবে। কেবলমাত্র আপনার লক্ষ্যের বেলায় হ্যাঁ বলবেন। সুতরাং আসুন আমরা না বলতে শিখি, প্রতিনিয়ত না বলি, আমাদের অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বর্জন করি, আমাদের লক্ষ্যের বাইরের বিষয়গুলোকে এড়িয়ে চলি। অন্যরা যারা আমাদেরকে অনুরোধ করবে তাদেরকে সরাসরি না বলে দেই বিনয়ের সঙ্গে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ার, তাকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফর সঙ্গী হিসেবে নিতে চান, তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হলো, এখনও হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ। সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেন, আমরা হামাসের কবজায় থাকা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই।
তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতেও আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফর সঙ্গী করতে চান, সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত। হির্শ আরও জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিকদের একজন সিএনএনকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ারের এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ। প্রসঙ্গত, গত 7 অক্টোবরের হামলায় যাদেরকে জিম্মি হিসেবে ধরে এনেছিল হামাস যোদ্ধারা, তাদের মধ্যে এখনও অন্তত 101 জন জিম্মি তাদের কবজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।